আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের এমন একটা রেসিপি যা মাংসকেও হার মানাবে। তার জন্য আমি কড়াইতে জলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম আর সয়াবিনগুলোকে একটু ভালোভাবেই সেদ্ধ করে নিলাম। যখন এই রকম ঠিক গদ উঠে আসবে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে। আর আলুগুলোকে ঠিক আমি এইভাবেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করব, তাই জন্য এইভাবে রাখছি। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটাকে এইভাবে কেটেছি। আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, এটাও কিন্তু দরকার। এবার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিন্তু সয়াবিনটাকে খুব হাতের সাহায্যে খুব ভালোভাবে চিবড়ে সয়াবিনের পেট থেকে সব জল বের করে দেবো। এই যে দেখুন, ঠিক এইভাবেই করবেন যাতে সয়াবিনের যেন এক ফোঁটাও জল না থাকে, তাহলেই কিন্তু ভালো টেস্টটা হবে। একে একে আমি এখন সবগুলো সয়াবিনের এইভাবেই জলগুলো বের করে দিচ্ছি। আপনারাও এইভাবেই করতে থাকবেন। বাড়িতে যেদিন সয়াবিনের এই রেসিপিটা বানাতে যাবেন সেদিন কিন্তু এক মুঠো চাল বেশি নেবেন, না হলে কিন্তু ভাত শর্ট পড়ে যাবে। এই যে দেখুন, ভালোভাবে একদম জলগুলো চিবড়ে বের করে দিয়েছি সয়াবিন থেকে। আর এখন আমি কিন্তু পেস্টটা করে নেব। এই পেঁয়াজ, আদা, রসুন এগুলো চাইলে আলাদা আলাদাও করা যেতে পারে, কিন্তু যেহেতু আমাদের পরিমাণটা এখানে কম তাই জন্য কিন্তু আমাকে এখানে একে একে করলে হবে না, একসঙ্গেই করে দিতে হবে। সর্বপ্রথম তেলের মধ্যে আলুটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। তাই জন্য এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক আমি যেইভাবে করছি সেইভাবে একই প্রসেসে রান্নাটা করুন, তাহলেই দেখবেন টেস্টটা কতটা সুন্দর আসে। সয়াবিন আলুর ঝোল কিন্তু সাধারণত অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয়। এখন আমি কিন্তু পেস্টটা করে নেব। এই যে দেখুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গেই পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করতেই পারেন, আলাদা করলেই বরং বেশি ভালো। তবে আমাদের তো দুজন মানুষ, এত বেশি তো আর মশলা লাগে না, তাই জন্যই একসঙ্গে পেস্ট করে নেওয়া। রোজগারের মতন আমি লঙ্কা দিতে আবারও ভুলে গেছি। আমার কাছে কাঁচা লঙ্কা আজকের নেই, তাই শুকনো লঙ্কাই এখানে দিয়ে দিচ্ছি এই 3-4টে মতো। ঝালটা আপনারা পরিমাণ মতোই দেবেন। আদা, রসুন, পেঁয়াজের আর লঙ্কার পেস্টটা কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এই পাশে আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। গায়ে এই রকম ঠিক লাল লাল একটু ধরবে, তখন কিন্তু একটু উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে, যাতে আলুটা ওই তেলের মধ্যেই যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আলুগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর সেদ্ধও কিন্তু মোটামুটি হয়ে এসছে, ওই হালকা একটু আধটু থাকবে। এবার আলুটাকে তুলে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ তেল আরও অ্যাড করে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। চিবড়ে রাখা যে সয়াবিনগুলো রাখছিলাম সেই সয়াবিনগুলোই আমি তুলে দিচ্ছি। আর এখন একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নেব। আলুটাকে কিন্তু সম্পূর্ণ আমি একদম লো ফ্লেমে ভালোভাবে ভেজেছি, অনেকটা টাইম দিয়েই ভেজেছি। আর সয়াবিনটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি রাখবো, রেখে সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে। একটু পরিমাণ মতন এবার লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার যেটাতেই লবণ পড়েছে সেটাই লবণ লাগবে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। সয়াবিনগুলোকে ঠিক আমি এই রকম লাল লাল হয়ে একদম ভাজা হয়ে যাবে, একদম এখানে তেলই থাকবে না। কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন যে একদম কিন্তু তেল নেই, তো এই রকমভাবেই কিন্তু ভালোভাবে ভাজতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর এই যে দেখুন, এখন কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে একটু কিন্তু পুরো কড়াইতে একটু বুলিয়ে নিতে হবে। যাদের কাছে ব্রাশগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই সিলিকন ব্রাশগুলো আছে, ওদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। আমার কাছে নেই, তবে এই যে
এখন আমি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি একটা তেজপাতাকে চিড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি। এখানে লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে আর অল্প পরিমাণ পানমৌরি। এবার কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে আর একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে এখান থেকে, তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভাজতে হবে, কিন্তু পুরো একদম লাল লাল করে ভাজলে হবে না, ওই একটু হালকা পেঁয়াজের গায়ে একটু গোলাপি গোলাপি দাগ ধরবে, সেই রকম অনুযায়ী ভাজতে হবে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি। এখন আমি দিয়ে দেব, পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পরিমাণ মতো একটু লবণটা দিয়ে একটু ভালোভাবে, লবণ আর একটু হলুদও দিয়ে দিতে পারেন। আমি এখানে হলুদ দিয়েছি একটু কালারের জন্য। এই যে দেখুন, এইভাবে ভালোভাবে কিন্তু নাড়াতে থাকলে টমেটোর গায়েও কিন্তু আমি পুরো টমেটোটাকে গলাবো না, এখানে টমেটোর গায়ে জাস্ট হালকা দাগ ধরবে, তখনই কিন্তু মশলাটা তুলতে হবে। এখানে কিন্তু টমেটোটা মোটামুটি কতটা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর পেঁয়াজগুলোও দেখুন, কিন্তু পুরোটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করি না, টমেটোর গায়েও কিন্তু হালকা হালকা দাগ ধরেছে। এই সময়ে আমি কিন্তু করে রাখা পেস্টটা তুলে দেব। পেস্টটা দিয়ে একটু ভালোভাবে খুন্তির সাহায্যে সমস্ত মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব এইভাবে। এখানে আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাহলে কিন্তু আরও একটু সুন্দর একটা গন্ধ বেরোবে, তবে আমার কাছে নেই তাই জন্য আমি দিলাম না। এই যে দেখুন, এখন কিন্তু ভালোভাবে মশলাটাকে পাক দিচ্ছি আর তেল ছেড়ে গেছে, তখন আমি একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু ভালোভাবে কিন্তু মশলাটার সাথে নাড়িয়ে নিতে হবে। এই গ্রেভিটা কিন্তু মোটামুটি হয়েছে। এই যে দেখুন ফুট ধরছে, তখনই আমি দিয়ে দিচ্ছি প্রথমেই ধনের গুঁড়ো দিলাম, তারপরে সামান্য পরিমাণ জিরে দিলাম, যেহেতু আমি গোটা জিরে একটু দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার কিন্তু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। রান্না করা কিন্তু মানে শুধু করে নিলে হয় না, কিছুটা প্রসেসও জানতে হয়। এই যে দেখুন, এখন আমি দিয়ে দিলাম একটু হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারের জন্য। রান্না একটু টাইম দিয়ে করলেই কিন্তু সুন্দর হয়, টেস্ট হয় বেশি। প্রসেস অনেকগুলো স্টেপ পালন করতে হয় রান্না করতে গেলে, ভালো খেতে গেলে, কিন্তু মানে এইগুলো একটু লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন, এখন কিন্তু ভালোভাবে ফুট ধরে এসেছিলো, তখনই আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। এখন কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এইভাবে। দেখুন, এখন কিছুটা সময় আমি কিন্তু লো ফ্লেমে ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম, রাখার পরে এরকম হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব, সামান্য পরিমাণই জল দিয়েছি। আর এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দেখুন, এবারে কিন্তু একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন সয়াবিন আলুর এই রেসিপিটি। তো এটা খেতে দুর্দান্ত লাগে, এটার সঙ্গে আর কিচ্ছু লাগে না, এতটাই সুন্দর লাগে। চিকেনকেও এটা হার মানাবে, কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।